আমরা এবার শুনি বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান। আপনাকে দুটো বিষয়ে আপনার কম আলাপ হয়েছে আমার কাছে মনে হলো। একটা হলো যে দেশি বিদেশি বিশ্ববিদ্যালয়ের যে কোলাবোরেশন, এটা একটা। আরেকটা হলো আপনি নিজে উদ্যোক্তা হিসেবে অনেক বহু বছর ধরে কাজ করছেন, নিজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন। যে নতুন স্নাতক তাদের কাজের ক্ষেত্র, আমি এটাকে শব্দটা চাকরি শব্দটা ইচ্ছে করে অ্যাভয়েড করলাম, তাদের জন্য যে কাজের ক্ষেত্র সেক্ষেত্রে প্রবেশের যে জ্ঞান দক্ষতা, আপনার উন্নয়ন, এই শিক্ষা এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে যে সহযোগিতা বা কোলাবোরেশন যেটা বলি, তো এটা কিভাবে সহজ করা যায়, কিভাবে আমাদের নতুন স্নাতকরা আপনার সরাসরি তারা কাজের ক্ষেত্রে যুক্ত হতে পারে। মূল প্রবলেমটাই কিন্তু অনেকেই আলোচনা করেছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা বড় টার্গেটই হচ্ছে ছাত্রছাত্রীরা জব মার্কেটে বা যেটাকে আমরা বলি তাদের কেরিয়ারটাকে যাতে তারা সাকসেসফুলি স্থাপন করতে পারে, সেটা হোক এন্টারপ্রেনার হিসাবে, হোক সেটা চাকরির বাজারে, হোক সেটা বিসিএস ক্যাডার, হোক দেশের বাইরে। তো এই জায়গাতে ডেফিনেটলি এইটার উপরে ভিত্তি করেই কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের সাকসেসটা নির্ধারণ করা উচিত। কারণ বিশ্ববিদ্যালয়ে কিন্তু আলটিমেটলি আমরা যে র্যাঙ্কিংগুলো বলি, মানে আমি অনেক সময় কিন্তু বিব্রত বোধ করি এই কারণে যে আমার কাছে পার্সোনালি যদি আমি বলি আই এম নট হ্যাপি অ্যাবাউট সো কল টাইমস ফেয়ার এডুকেশান, কিউএস র্যাঙ্কিং। আই এম নট হ্যাপি। কারণ কেন, এগুলো কিছু প্রেসক্রাইব ফরম্যাট আছে, এই ফরম্যাটগুলো ফলো করে যারা করে তারা এই র্যাঙ্কিংয়ে আসতে পারবে। কিন্তু আমার তো আলটিমেটলি বিবেচনা করা উচিত যে একটা বিশ্ববিদ্যালয়ে সে কতটুকু মার্কেট উপযোগী প্রোডাক্ট তৈরি করতে পারছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এখন আপনি যদি বলেন যে একটা বিশ্ববিদ্যালয়ে আইডেন্টিফাই করা হয় তার ছাত্ররা জব মার্কেটে কতটুকু প্লেসমেন্ট পাচ্ছে, এটা আমি কিন্তু মনে করি এটা রং। কারণ এখানে অনেক ভাইস চ্যান্সেলর আছেন, আপনারা আমার সাথে একমত হবেন, হুইচ ইজ কমপ্লিটলি রং। কারণ এখন আমি যদি বলি আমি আমার জীবনে যা কিছু শিখে আসছি, আমি কিন্তু প্রথম আমার ফ্যামিলি থেকে শিখে আসছি। কারণ আমি বলবো যে আমি অনেক সময় বলি, অনেক জায়গায় সুযোগ পেলেও বলি, আমি জানি না আমার মা বুঝে না বুঝে হোক ছোটোকাল থেকে বলতে, তো বাবা তোমার নাম সবুর, ধৈর্য ধরো, কথা কম বলো, কাজের মাধ্যমে প্রুফ করো। এবং এটা কিন্তু আমাকে অনেক মেসেজ দিয়েছে। এখন এই শিক্ষাটা কিন্তু আমি আমার ফ্যামিলি থেকে পেয়ে আসছি। দেন আমি বলবো অফকোর্স আই এম ভেরি লাকি যে আমাদের প্রাইমারি স্কুল লেভেলে যে শিক্ষকদেরকে আমরা তখন পেয়েছিলাম তারা কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। দেখুন বাইরে কিন্তু একটা জিনিস বলা হয় ডে কেয়ার সেন্টারে বাচ্চাকে দেওয়া, ওটা অলমোস্ট ম্যান্ডেটরি। আপনারা যারা ইউকেতে বা আমি অস্ট্রেলিয়ার কথাই যদি বলি, অস্ট্রেলিয়াতে ইট ইজ অলমোস্ট ম্যান্ডেটরি। এবং কেন ডে কেয়ারে দেওয়া হয় আমি অনেক সময় বলি, এবং আমি কিন্তু আমার প্রত্যেকটা প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার শুরু করেছি। আমি সবাইকে কনভিন্স করি প্লিজ তুমি তোমার বাচ্চাটাকে বলে না স্যার, আমি দেখো তুমি যদি ডে কেয়ার সেন্টারে তোমার বাচ্চাটাকে দাও তাহলে লাভটা কী হবে জানো, তুমি তার ফাউন্ডেশনটা যেটা ডেভেলপ করতে পারবা, এই ফাউন্ডেশনটা কিন্তু কোনো ইউনিভার্সিটি কেউ করতে পারবে না বাংলাদেশে। কারণ কি ডে কেয়ার সেন্টারে সে অন্যের সাথে মারামারি করবে, হাঁটাহাঁটি করবে, ধাক্কাধাক্কি করবে, একটা মিঙ্গল করবে এবং একটা নেটওয়ার্ক ডেভেলপ হবে, এবং এই ডেভেলপমেন্টেই কি তার কিন্তু আলটিমেটলি কাজে লাগবে। আর্ট অফ লিভিং কি বিশ্ববিদ্যালয় শেখাবে? কখনোই না। আর্ট অফ লিভিং শিখবে সে ফার্স্ট তার ফ্যামিলি থেকে, তারপরে শিখবে হচ্ছে প্রাইমারি স্কুলে, তারপরে শিখবে হচ্ছে সেকেন্ডারিতে। আমরা জানি কলেজ লাইফটা ইজ ভেরি শর্ট। কলেজ লাইফে কিছু শেখার নাই। কলেজ লাইফে একটাই টার্গেট থাকে ভালো রেজাল্ট করা, এবং আমি এই জন্য আমাদেরও বেশ কিছু কলেজ আছে সবসময় বলি যে এখানে কোনো লাভ হবে না। তো যেই কারণে আমি বলবো যে আমাদের মূল প্রবলেমটা আপনি যেই কথা বলেছেন যে চাকরির বাজারে আলটিমেট প্রবলেমটা হচ্ছে এখানে। আমার মনে হয় যে মূল কথাটাই আমার মনে হয় আপনি ক্লিয়ার। যেমন বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিংয়ের কথাই যদি আসে, র্যাঙ্কিং হওয়ার যে ফার্স্ট ক্রাইটেরিয়া হাউ মাচ স্টুডেন্ট ইউ গট দ্য অপরচুনিটি প্লেসমেন্ট, কত পার্সেন্ট প্লেসমেন্ট করতে, তারা কোথায়, তাদের ফিডব্যাক কী। যদিও এটা কিউএস র্যাঙ্কিং এটা অলমোস্ট বিবেচনা করে, এটা আমি জানি না, আমাদের শিক্ষকরা যেহেতু এখানে আসার আপনারা জানেন কিউএস র্যাঙ্কিং কিন্তু ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া। তারা কিন্তু আপনার এমপ্লয়ারকে কাছে এটা সার্ভে নেয় যে কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে তোমরা প্রিফার করো, এটা কিন্তু ওদের ম্যান্ডেটরি, এবং এটা মার্কিংও কিন্তু খুব হাই। আপনি যেমন একটা প্রশ্ন করছেন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখন কেন কম আসছে, তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের দু একজন আসছে, এটা তো আমার মনে করে শুকরিয়া আদায় করা উচিত। কারণ একটা রাষ্ট্রের রুলস অ্যান্ড রেগুলেশন, ল অ্যান্ড এনফোর্সমেন্ট এত দুর্বল থাকার পরও যে কিছু ছাত্রছাত্রী বা কিছু লোক যে এই দেশে আসে, আমি তো মনে করি ওদেরকে স্যালিউট করা উচিত আমাদের। তার কারণ হচ্ছে একটা রাষ্ট্রে কিন্তু কোনো ছাত্রছাত্রী যায়, আমাদের ছাত্ররা কেন বাইরে যেতে চায়, কেন তারা পাগলের মতো, বাবা মা জন্মের পরে বাবা মার ফার্স্ট ড্রিম থাকে আমার ছেলেটা বা আমার মেয়েটাকে আমি দেশের বাইরে পাঠিয়ে দেবো, কেন?
বিকজ দে আর নট ফিলিং সিকিউর। তা আমি কিভাবে আশা করি বাইরের লোকজন আমার দেশে আসবে? এটা তো একটা অপ্রতুলত, এটা কোনোভাবে চিন্তা করা যায় না। আর একইভাবে আমি বলবো, যেটা আমার মনে হয় যে যেটা দাদা অলরেডি বললেন, যে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো পিএইচডির ব্যাপারে, ইট ইজ ট্রু যে আমি নিজেও যদি এই কমিটিতে আসি এবং আমি এখানে বসেও পাঠাইলাম যে আজকেও আমাকে ফেস করতে হচ্ছে এটা, সো আপনারা প্লিজ এটাকে সার্কুলেট করেন, কারণ অলরেডি পলিসি ডান। কিন্তু এখন সার্কুলেটটা করতে গিয়ে কিন্তু ওই যে একটা ব্যাপার, যদি এই একজনের উদাহরণ দিয়ে যদি বলা হয় যে একটি বিশ্ববিদ্যালয় এই কাজ করে ফেলছে, একটি বিশ্ববিদ্যালয়তে আপনি সারা জাতিকে বিবেচনা করতে পারেন না। তো আমাদের কিন্তু মূল অনেকগুলি সমস্যা আছে, যেই সমস্যাগুলো এখানে অলমোস্ট সবাই কিছু না কিছু আলোচনা করে যায়। পাবলিক বিশ্ববিদ্যালয়ে জব ভালো করে কারণ আছে, কারণ তারা তো বাই ডিফল্ট মেরিটোরিয়াস স্টুডেন্টগুলোকে তারা পাচ্ছে। তাদের এখানে পড়াশোনা কি হচ্ছে না হচ্ছে ডাজ নট ম্যাটার, এবং তাদের এখানে তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি, পলিটিক্যাল এজেন্ডা। আপনারা লক্ষ্য করেন, তাদের মূল কারণই হচ্ছে ওখানে কোথায় আন্দোলন হচ্ছে, কোথায় কে কিভাবে করবে, কে, আমি কাউকে ছোট করছি না, কোথায় কোন জায়গায় তাদের একটা গ্রুপিং হবে। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো দেখেন, তারা কিন্তু ক্রিয়েটিভ কাজ নিয়ে ব্যস্ত থাকছে, তারা প্যাটেন্ট নিয়ে ব্যস্ত থাকছে, তারা কিন্তু এখন রিসার্চে পার্টিসিপেট করছে স্টুডেন্টরা, তারা দেখেন নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতেছে, তারা কিন্তু এখন ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলোতে তারা ভালো একটা অবস্থান তৈরি করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু লাইন ধরে ভোরবেলা ফজর নামাজের পরে তারা বসে থাকে লাইব্রেরিতে ঢোকার জন্য। কেন? বিসিএস এর পরীক্ষার জন্য। তার মানে কি, তার কিন্তু মাইন্ডসেট আছে যে আমাকে আমার পায়ে দাঁড়াতে হবে। এবং এখানে বিশ্ববিদ্যালয়ের কতটুকু ক্রেডিবিলিটি আছে, এটা আমি কোনো বিশ্ববিদ্যালয়কে আমি ছোট করতে চাই না, কিন্তু এগুলো বিবেচনা করার সময় কিন্তু আপনাদের আসছে। আমাকে একটা ওরিয়েন্টেশনে ইউনিভার্সিটিতে নেওয়ার পরে আমি কথা প্রসঙ্গে বলে ফেলেছিলাম আমার ডিপার্টমেন্টে, যে আমার আজকের অবস্থানে আসার পিছনে আমার ডিপার্টমেন্টের কিন্তু সিরিয়াস কোনো কন্ট্রিবিউশন নাই। একজন শিক্ষক উঠে বললো আমি এটা অপোজ করি। আমি কীভাবে স্যার আপনি বলেন? উনি মাইক্রোফোনের সামনেই বলে দিল যে তুমি স্ট্যাটিস্টিক্সের ছাত্র হিসাবে তুমি প্রিজিউম করতে পারছো, বা তুমি রাইট স্ট্যাটিস্টিক্স নিতে পারছো যে কোন কোন বিজনেস করলে কীভাবে স্টেপ নিলে তুমি ভালো করতে পারো। সো ইট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ এ ডিপার্টমেন্ট। আমি থ্যাংক ইউ স্যার, এটা তো আমি কোনোদিনও ভাবি নাই। তো এই কথাটা বলার পিছনে উদ্দেশ্য হলো আপনাদের চোখটা আরেকটু খুলে দেওয়া, যে আপনারা এইভাবে যদি একটু মার্কেট অ্যানালাইসিসগুলি করতে পারেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনারা কিন্তু খুঁজে বের করতে পারবেন যে কেন জব প্লেসমেন্ট হচ্ছে না, কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দূরত্ব হচ্ছে, স্কুলগুলোর কি কাজ করছে। সবাই আমার রেজাল্ট কত ভালো হচ্ছে, প্রত্যেকে ছুটছে রেজাল্ট কত ভালো, আমার কত জিপিএ 4 কত পাচ্ছে, গোল্ডেন জিপিএ কত পাচ্ছে, এগুলোর পিছনে সবাই ছুটছে। কেউ ছুটছে না যে আমি কি পরিমাণ ভালো লোক আমি তৈরি করতে পারছি। আমি আশা করি যে আপনাদেরও আজকের এই আলোচনার পরে চোখ খুলে যাবে, আপনারাও আমার মনে হয় রিয়েল ফ্যাক্টগুলো তুলে ধরেন, কারণ আপনাদের পিছনে অনেকেই দাঁড়াবে। কারণ কেউ না কেউ তো কথা বলতে হবে, রাইট পয়েন্টে কথা বলতে হবে। জি, সবাইকে ভালো থাকুন।